আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও লাইভ আড্ডায়। আপনারা শিরোনামে দেখতেই পাচ্ছেন, আজকে আমরা কথা বলতে চাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এই বিষয়ে, এবং 8টি দলের মধ্যে শেষ চারে কোন 4টি দল জায়গা করে নেবে সেমিফাইনালে, সেই বিষয়ে আমার সুচিন্তিত মতামত উইথ সাম আর্গুমেন্টস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্টোরি ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটস, এইগুলো দিয়ে আমি বলবার চেষ্টা করব শেষ চারে কোন 4টা দল যেতে পারে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি জানেন যে 1998 সালে এটা শুরু হয়েছিল। তখন নকআউট বিশ্বকাপ নামেই, মিনি ওয়ার্ল্ড কাপ নামে শুরু হয়েছিল, এবং প্রথম দুটো আসর আসলে নকআউট টুর্নামেন্টই ছিল। ঠিক তারপর থেকে 2002 সাল, 4, 6, 9, 13 এই সময়কালে কিন্তু বেশ নিয়মিত হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017-তে সর্বশেষ হয়েছে, যেবার পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে দীর্ঘ বিরতি দিয়ে 17-র পর 25 মাঝে কোভিড গেছে। আইসিসির অন্যান্য টি20 ওয়ার্ল্ড কাপ, 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ এইগুলো ছিল, সো খুব বেশি সুযোগ হয়নি। স্টিল 2025 সালের পর আমরা দেখছি যে 2029 সালে আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এবং সেখানে ইন্ডিয়া হোস্ট করবে 2029 সালে। এ অবধি যে আসরগুলো অনুষ্ঠিত হয়েছে, 3, 4, 5, 6, 7, 8টা আসর অনুষ্ঠিত হয়েছে। দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, বাকি দেশগুলো একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম আসরেই যেমন সাউথ আফ্রিকা বাংলাদেশের মাটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে নিউজিল্যান্ড 2000 সালে চ্যাম্পিয়ন, 2002 সালে যৌথভাবে ভারত শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, 2004 সালে ওয়েস্ট ইন্ডিজ একবারই চ্যাম্পিয়ন হয়, 2006 এবং 2009 টানা দুবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ছিল। এরপরে ইন্ডিয়া 2013 সালে আবারও চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। 2017 সালে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় সর্বশেষ, এবং 2025 সালে পাকিস্তান অফিসিয়ালি হোস্ট, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে খেলবে না তাদের রাজনৈতিক বৈরিতার কারণে। সো ইন্ডিয়ান ম্যাচগুলো দুবাই, ইউএইতে সরিয়ে নেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে ইন্ডিয়ার সেমিফাইনাল খেললে ইন্ডিয়ার সেমিফাইনালটাও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া যদি ফাইনাল অবধিও পৌঁছায়, সাথে পাকিস্তানও পৌঁছায়, পাকিস্তানকে বাধ্য হয়ে গিয়ে ইউএই এর মাঠেই খেলতে হবে। অল ইন্ডিয়া ম্যাচেস উইল বি হেল্ড অ্যাট ইন্ডিয়া। পরিষ্কার দেখা ও শোনা যাচ্ছে। আল মাকতুম ফারিদ, থ্যাংক ইউ সো মাচ। শাহ আলম হোসেন শিয়াম, আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আরও বন্ধুরা আমাদেরকে একই সাথে দেখতে পারবে। দেখেন, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আছে এই গ্রুপে। এখন র্যাঙ্কিং কি বলছে? ইন্ডিয়া রাইট অন টপ ওডিআই র্যাঙ্কিংয়ে বর্তমানে। এরপরে এখানে পাকিস্তান, তাদের র্যাঙ্কিং 3, নিউজিল্যান্ড 4 নম্বরে অবস্থান করছে, এবং বাংলাদেশ রয়েছে 9 নম্বরে। সো এই 4টা দেশের অবস্থানে বোঝা যাচ্ছে পরিষ্কার বাংলাদেশ কাগজে কলমে অনেক পিছের সারির দল 4টা দলের মধ্যে। সামহাও ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ এবং আফগানিস্তান ওই সময়ে শীর্ষ 8-এর র্যাঙ্কিংয়ে ছিল দেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে। সো বাংলাদেশ এইরকম একটা মেগা টুর্নামেন্টে খেলতে পারছে, দলের জন্য এটাই অনেক বড় সাফল্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে আমরা সেমিফাইনালও খেলেছি। সো আমাদের যেটা টার্গেট থাকবে যে গ্রুপে 3টা দল, 3টা ম্যাচ, এবং 3টা ম্যাচের মধ্যে আমরা অ্যাটলিস্ট 2টো জিতলে সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রশ্ন হলো ইন্ডিয়ার সাথেই প্রথম ম্যাচ। আমার তো মনে হয় যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড, এই 3টা দলের কোন দলকে হারাবার সামর্থ্য রাখে? আমি যদি বলি যে ইন্ডিয়াকে হারানো অপেক্ষাকৃত সহজ, তাহলে আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। আমি নিজেও ইন্ডিয়ান ক্রিকেটের একজন পাঁড় ভক্ত, তারপরেও বলছি যে বাংলাদেশ যদি কোনো দলকে হারাতে পারে, দ্যাট উইল বি ইন্ডিয়া অ্যান্ড দেন পাকিস্তান, নট নিউজিল্যান্ড। কেন বলি? পাকিস্তান তো মোস্ট আনপ্রেডিক্টেবল সাইড। তারা কখন কি করে তারা নিজেরাও জানে না, তাদের ভক্ত সমর্থকরাও ঠিক বুঝতে পারে না। দলটা নিয়ে ওই ধরনের আশা, প্রত্যাশা, ভরসা, ধারাবাহিকতা থাকে না। এটা ঐতিহ্যগতভাবে, যেমনটি আমাদের ক্রিকেটের টিমকে নিয়েও আমরা অনেক প্রত্যাশা করি, কিন্তু অধিকাংশ সময় আমরা প্রত্যাশা প্রাপ্তি মেলে না। তারপরও ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে রিসেন্ট পাস্টে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দুদেশের ভক্ত ক্রিকেট সমর্থকদের মধ্যে যে হাইপটা তৈরি হয়, সেখানে বোঝা যায় যে একটা স্ট্রং ব্যাটেল মাঠে হতে যাচ্ছে, এবং অনেকাংশে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে নেক টু নেক লড়াই করে।
কেননা ইন্ডিয়া যেহেতু মাইটি টিম, শীর্ষ র্যাঙ্ক দল, বাংলাদেশের খেলোয়াড়রা মানসিকভাবে খুবই চাঙ্গা থাকে এই দলটার সাথে খেলবার সময়। ইন্ডিয়ার সাথে খেললে আইপিএলের মালিক পক্ষ, বিশ্ব ক্রিকেট পরিমণ্ডলে সবার সামনে নিজেকে উপস্থাপন করা যায় খুব সহজেই, কেননা ইন্ডিয়ার ম্যাচ ক্রিকেটিং ওয়ার্ল্ডে সবাই ফলো করে। এখন বিষয় হচ্ছে যে ফেয়ারলেস ক্রিকেটটা যখন বাংলাদেশ খেলে ইন্ডিয়ার সাথে, তখনই বাংলাদেশ ভালো করে। তা আমি চাচ্ছি আগামী 20 তারিখ দুবাইয়ের মাঠে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ভয় ডরহীন ক্রিকেটটা খেলুক। যে কেউ মানে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখা গেল 8 নম্বরে নেমে রিশাদ হোসেন একটা ক্যামিও ইনিংস খেললেন, মাত্র 15 বলে 30-32 রান, ওইটা হয়তো পার্থক্য গড়ে দিতে পারে। হাওয়ার বাংলাদেশ ভারতের সাথে ফেয়ারলেস ক্রিকেট খেললে আমি লড়াই এবং জয়ের সম্ভাবনাও দেখি। এরপরে আসে পাকিস্তানের সাথে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিউজিল্যান্ডের তুলনায় অনেকটা সহজ, কারণ পাকিস্তানও ওই রকম ভঙ্গুর একটা টিম, হুট করে নুয়ে পড়ে, আর একবার নুয়ে পড়লে খুব সহজে তারা ঘুরে দাঁড়াতে পারে না বললেই চলে। কিন্তু নিউজিল্যান্ড খুব কনসিস্টেন্ট টিম, হাইলি প্রফেশনাল একটা সাইড। আমার তো বিবেচনা এইবারে নিউজিল্যান্ডের ক্রিকেট টিমের যে কারেন্ট পারফরমেন্স এবং ট্রাইনেশন ক্রিকেট সিরিজে যেভাবে পাকিস্তানকে দুবার হারালো, সাউথ আফ্রিকাকে হারালো, আনবিটেন চ্যাম্পিয়ন হলো তারা, তাতে মনে হচ্ছে এই দলটা অনেক দূর যাবে। সেমিফাইনালে তো যাবেই, সম্ভব হলে ফাইনালেও আমি নিউজিল্যান্ডকে রাখতে চাই আমার বিবেচনায়, কারেন্ট ফর্ম বিবেচনায়। তাদের অনেকগুলো অলরাউন্ডার আছে এই বিবেচনায়, এবং কন্ডিশনসের সাথে নিউজিল্যান্ড ওয়েল অ্যাডাপ্টেড একটা টিম, হোক সেটা দুবাইয়ে কিংবা লাহোর, করাচি, ফয়সালাবাদে। সো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, বি গ্রুপে অস্ট্রেলিয়া আছে, তারা 2 নম্বরের র্যাঙ্কিংয়ের দল। সাউথ আফ্রিকা 5 নম্বর ওডিআই র্যাঙ্কিংয়ে, ইংল্যান্ড 7 নম্বরে এবং আফগানিস্তান 8 নম্বরে। এখানে আফগানিস্তানের ক্রিকেটীয় উত্থানটা কিন্তু বাই ফ্লুক মনে হয়েছে, কিন্তু তারা ওই অর্থে হাইলি প্রফেশনাল টিমের সাথে কনসিস্টেন্সি দেখিয়ে উতরে যাবে, সেমিফাইনালে চলে যাবে আমি তা ভাবছি না। তবে হ্যাঁ, আফগানিস্তানেরও বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে, অ্যাভারেজ ক্রিকেটার আছে, যারা গিভেন ডেতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে, এইরকম সামর্থ্য তাদের আছে। তারাও ওই রকম একটা ফেয়ারলেস মানসিকতা নিয়ে ক্রিকেটটা খেলে দেখে বেশ কিছু ম্যাচ তারা জেতে। বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় বড় দলগুলোর সাথে লাইক সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এইরকম 3টা টিমকে বাই ফ্লুক হয়তো সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ জিতলেও জিততে পারে, কিন্তু সেমিফাইনাল চলে যাবে আফগানিস্তান, এটা আমার কখনোই মনে হচ্ছে না। অস্ট্রেলিয়াকে অবশ্যই এগিয়ে রাখছি, তারা সবসময় ধারে ভারে অভিজ্ঞতায় অনেক বেশি স্ট্রং টিম, তাদের দিয়ে সম্ভব। সো এরপরে ইংল্যান্ডের কথা আসি। ভারতের মাটিতে 3টা ওয়ানডে খেললো, একেবারে নাকানি চুবানি খেললো প্রত্যেকটা ম্যাচে। টি20 সিরিজ খেললো 5 ম্যাচের, সেখানেও 4-1 হারলো তারা। সো এই টিমটা সাবকন্টিনেন্টে ওয়ানডে ফর্ম্যাটে খুব একটা ধারাবাহিক না রিসেন্ট পাস্টে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সাথে আমি সাউথ আফ্রিকাকে সেমিফাইনাল দেখতে পাচ্ছি। এ গ্রুপ থেকে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকে আমি দেখছি সেমিফাইনালে। বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকাকে আমি সেমিফাইনালে দেখছি। আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাজনের কমেন্টসটা পেয়েছি, শাহ আলম হোসেন শিয়াম অ্যাজ এ ব্যাটসম্যান সাকিব আল হাসান টিমে রাখা যেত কিনা। শামসুল ভাই আপনার মতামত? না, ব্যাটসম্যান হিসেবে সাকিব কীভাবে টিমে চান্স পাবে, দরকার নেই। এখন যে টিমটা আছে বেস্ট পসিবল টিম কম্বিনেশন খুঁজে নেওয়া হয়েছে, এখন খেলোয়াড়দের পারফর্ম করার পালা। অস্ট্রেলিয়ার কিন্তু টিম কম্বিনেশন আবার ভালো না, এই ভালো না কম্বিনেশন নিয়েও অস্ট্রেলিয়া অনেক দূর যাবে, সেটা সম্ভব। আমি একটু বলতে চাই যে প্রত্যেকটা দলের হয়ে ভাগ্য দোলাবে কারা ম্যাচে, ফলাফল নির্ধারণে এক্স ফ্যাক্টর কারা, বা হয় না যে কি প্লেয়ারকে, যেমন বুমরা, ফ্যাট কামিন্স, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই দুটো খেলোয়াড়কে খুব ডেসপারেটলি মিস করবে। অন্যদিকে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান টিমের এক্স ফ্যাক্টর হতে পারে অক্ষর প্যাটেল কিংবা হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলকে এগিয়ে রাখা যায়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ট্রাভিস হেডের উপরে নজর রাখুন, উনি বড় ম্যাচের বড় তারকা, বিশেষ করে বেটার স্ট্রাইক রেট, বেটার এভারেজের কারণে। আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, তার 8টা সেঞ্চুরির মধ্যে 6টায় এই বিগত 2-3 বছরের মধ্যে এসছে। এই প্লেয়ারটিকে দেখতে হবে। আফগানিস্তানের জয় পরাজয়ে ভাগ্য দোলাবে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ টপ অর্ডার থেকে। হেনরিক ক্লাসেন সাউথ আফ্রিকার মিডল অর্ডারের এই ব্যাটার,
তিনি ভাগ্য বদলে দিতে পারেন সাউথ আফ্রিকার জন্যে। তার ব্যাটে রান পেলে, তিনি ছন্দে থাকলে, ধারাবাহিকতায় থাকলে সাউথ আফ্রিকা ভালো করবে এই টুর্নামেন্টে। বাংলাদেশের ক্ষেত্রে কে এক্স ফ্যাক্টর হতে পারে? এই দলটায় যে খেলোয়াড়রা আছে তাদের মধ্য থেকে মেহেদী হাসান মিরাজকে আমি এক্স ফ্যাক্টর হিসেবে ভাবছি, এবং তার ব্যাটিং, বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং এফার্ট, তিনি দলের ত্রাতা হতে পারেন, সম্ভাবনা প্রবল। নিউজিল্যান্ডের ক্ষেত্রে কেন উইলিয়ামসনকেই তাদের আশা ভরসা আস্থার জায়গা ধরতে হবে। ধ্রুপদী একজন ব্যাটার, শেষে কিছুদিন ইনজুরির সাথে স্ট্রাগল করছিলেন, বাট স্টিল ইজ এ ভেরি কেপেবল, স্মার্ট, এক্সপেরিয়েন্স, সিজন্ড ক্যাম্পেইনার। ইংল্যান্ডের ক্ষেত্রে বেন ডাকেট টপ অর্ডার থেকে এই ব্যাটারের দিকে নজর রাখতে হচ্ছে, তিনি ইংল্যান্ডের ভাগ্য দোলাবেন। পাকিস্তানের ক্ষেত্রে ফাখর জামান এই জায়গাটা নিয়ে রেখেছেন তার কারেন্ট ফর্ম বিবেচনায়। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15টা ম্যাচ, আপনারা জানেন, 4টা করে দল, 2টো গ্রুপ স্টেজে সবাই রাউন্ড রবিন লিগ খেলবে, সবাই সবার সাথে। এক এক দিনে এক একটা করেই ম্যাচ আছে, যাতে দর্শকরা প্রত্যেকটি ম্যাচই প্রাণ ভরে উপভোগ করতে পারে। বাংলাদেশ বেতার প্রত্যেকটি ম্যাচ লাইভ কমেন্ট্রি সম্প্রচার করবে, বল কমেন্ট্রি। আপনারা নিশ্চয়ই সেটা শুনবেন। বাংলাদেশ বেতার কিভাবে শোনা যায় নতুন করে নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। FM ফ্রিকোয়েন্সিতে FM 88.8 দেশের অধিকাংশ জায়গায় শোনা যাচ্ছে। ঢাকায় 90 FM শোনা যায়, 104 FM শোনা যায়, 88.8 তো আছেই। বেতারের অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে, অ্যাপল স্টোর থেকে নামিয়ে নিয়ে দেখতে পারেন। আর বেতারের যে ওয়েবসাইট www.betar.gov.bd, সেখানেও লগ ইন করে শোনা যাবে আমাদের কমেন্ট্রি। ইয়েস, সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগুলো কে শক্তিশালী, কে দুর্বল, এই সমস্ত আলোচনায় আজকে যাওয়ার সুযোগ নেই। অঘোষিত এই লাইভটা ছোট্ট করে এসেছি। আমার মতে সালমান আগা, শাহ আলম, হুসাইন শিয়াম, হ্যাঁ, সালমান আগা ডেফিনেটলি কোয়ালিটি অলরাউন্ডার এবং মিডল অর্ডারে দারুণ ছন্দে আছেন। এইবারে তো ট্রাই নেশন সিরিজে তিনি সিরিজ সেরাও নির্বাচিত হলেন। বাট ইন টার্মস অফ স্ট্যাটস, কারেন্ট ফর্ম, সব কিছু মিলিয়ে আমি ফখর জামানের নামটা বলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য কামনা করছেন এলিস হক ভাই, আমাদের সুহৃদ আছেন। এলিস হক ভাই শেয়ার করে দিন, শাহ আলম, হুসাইন শিয়াম শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করে দিন। আমি হঠাৎই লাইভে এসেছি এবং এই লাইভে আসাতে যেটা সুবিধা হয়েছে, এই আগের পেজটা কিন্তু হ্যাক হয়ে গেছে। এই পেজে আমাকে পাচ্ছেন, এই পেজে আমি কথা বলছি। সো এই পেজ থেকে আমার কন্টেন্টগুলো পাওয়া যাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। ওইখানেও কিন্তু আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করছি। আমার ইউটিউবে গিয়ে লিখবেন @ শামসুল ইসলাম, লিখলেই সার্চ করলে পেয়ে যাবেন। youtube.com/@শামসুল ইসলাম লিখলেই আপনি পেয়ে যাবেন। শামসুল ইসলাম স্পেলিং আপনি জানেন, SHAMSUL। সো ইউটিউবে আমি আছি ফেসবুক পেজে শামসুল অ্যানালাইসিসে। এই জায়গাগুলোতে আমাকে খুঁজে পাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা ম্যাচ নিয়ে আমার চেষ্টা থাকবে রিভিউ আলোচনা করা, ম্যাচ পরবর্তী যে বিশ্লেষণটা নিয়ে থাকবো। এর বাইরেও টুকিটাকি বিভিন্ন বিষয় নিয়ে থাকবো, এবং আমার কমেন্ট্রি ক্লিপস বিভিন্ন সময়ে ধারণকৃত, শ্রোতারা ধারণ করে যেগুলো পাঠায়, সেগুলো থেকে কন্টেন্ট বানিয়ে আমি আমার কমেন্ট্রি ক্লিপগুলো কিন্তু ইউটিউবে রাখছি আপনাদের শোনার সুবিধার্থে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার কমেন্ট্রি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এনজয় করেন, তারা ডেফিনেটলি আপনাদের বন্ধুদেরও শোনার ব্যবস্থা করে দেবেন এই বিশ্লেষণগুলো, এই ভিডিওগুলো, সো দ্যাট আপনারা সবাই মিলে আমরা একসাথে এনজয় করতে পারি। এবং এই পেজটাকে প্রমোট করুন। এই পেজটা প্রমোট হলে আমি এখানে নিয়মিত কাজ করবার সুযোগ নিতে পারবো। আজকে ভিডিওতে এমনিতেই লম্বা হয়ে গেছে, আর বেশি বড় না করি, বরং এখানে শেষ করি। আগামীকাল পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ, ডেফিনেটলি ইটস এ বিগ ম্যাচ। নিউজিল্যান্ড তো রিসেন্ট পাস্টে পাকিস্তানকে বারবার হারিয়েছে, কিন্তু দেখা যাক, হোম ক্রাউড থাকবে পাকিস্তানের সাথে, এটা তাদের জন্য বাড়তি চাপ নাকি স্বস্তি, সেটা আগামীকালই বোঝা যাবে টুর্নামেন্টের ইনাগুরাল ম্যাচটা। তবে হ্যাঁ, এইবারের টুর্নামেন্টে কিন্তু হাই স্কোরিং একটা অ্যাফেয়ার্স হবে। 300, 350, 350 নিয়মিত রান হবে, এরকম বোঝা যাচ্ছে। হ্যাঁ, সো কম্পিটিটিভ ক্রিকেট হবে। টপ 8টা দলই খেলছে আমি মনে করি, যদিও বাংলাদেশ এবং আফগানিস্তানের নামের সাথে ওই লেভেলের টপ তকমাত্রা নাই, কিন্তু এই বাংলাদেশ এবং আফগানিস্তান ফর শিওর দুটো দল, দুটো গ্রুপে আছে। তারা যে কোনো বড় দলকে, কোনো
পার্টিকুলার ম্যাচে সারপ্রাইজ করবে, হারিয়ে দেবে, ঠকিয়ে দিয়ে সারপ্রাইজ করবে, যেটা হয়তো ক্রিকেট বিশ্ব অনেকে অঘটন বলবে, কিন্তু আমি সেই দিকে যাব না। কারণ শীর্ষ 8টা দলের খেলা এখানে যে কেউই গিভেন ডেতে জিততে পারে। দেখেন লিমিটেড ওভার্স ক্রিকেটে হয় কি, একবার ভুল করলে ফিরে আসার মতো খুব যথেষ্ট সময় সুযোগ থাকে না। যদিও 50 ওভার্স ম্যাচে ইনিংস বিল্ড আপ করবার প্রসেস থাকে, মাঝখানটার ফেজ থাকে একরকম, ফিনিশিং টাচ দিতে হয় প্রপারলি, স্টার্টিংটার ভালো দরকার পড়ে ফার্স্ট পাওয়ার প্লে 10 ওভারে, সব কিছু মিলিয়ে একটা টিম প্ল্যানিং থাকে। তবে হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার দল হুটপাট করে যদি শুরুতেই 5-6টা উইকেট পড়ে যায়, ওই দলের পক্ষে আসলে আর ফিরে আসাটা সম্ভব হয়ে ওঠে না। ফিরে এলেও প্রত্যাশিত টোটাল না পেলে প্রতিপক্ষের সাথে লড়াই করা যায় না। ইন দ্যাট সেন্স চান্স ইজ ওয়ান, একবারই সুযোগ আসবে। থ্রু আউট দ্য ম্যাচ অল 3 ডিপার্টমেন্টসে যে ভালো করবে তারা ম্যাচ জিতে বেরিয়ে আসবে, অর্থাৎ ব্যাটিং, বোলিং অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ডিং। লেটস সি, এনজয় দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 and of course stay tuned with শামসুল ইসলাম, শামসুস অ্যানালাইসিস ইন ফেসবুক। আজকে বিদায় নিচ্ছি, আগামীতে আবারও কথা হবে। যারা আমার সঙ্গে ছিলেন, রাজনের একাধিক কমেন্টস পেয়েছি, 80% চান্স আছে কিউইদের, আমার সাথে তিনি একমত। হেডফোনের সঙ্গে থাকা মাইক্রোফোনটা পাইলেন কই, আমি কিনতে চাই শামসুল ভাই, এটা বাজারে পাওয়া যায় ইজি। আমার বাজি এবার কিউই অথবা দক্ষিণ আফ্রিকা, তবে আফগানিস্তান কিছু একটা করে ফেলতে পারে। হ্যাঁ, কিছু একটা করে একটা ম্যাচ জিততে পারে, বাট সেমিফাইনাল ফাইনাল আফগানিস্তানকে দিয়ে হবে বলে আমার মনে হচ্ছে না। আপনি ক্রিকেটে পাগল, আমি ফুটবলে পাগল, এলিস হক ভাই বলছেন। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ যুক্ত ছিলেন। শামসুল ভাই, শারাফত ভাই, স্বামী ভাই আমার পছন্দের বাংলা ধারাভাষ্যকার, এদের মধ্যে আপনি আর স্বামী ভাইয়েরটা একটু বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনারটা বল বাই বল বিশ্লেষণ করে দেন, যেটা সবাই পারে না। খোদাবক্স মির্জা স্যারের অন্যতম ভক্ত এবং ছাত্র এলিস হক, আমিও তার ছাত্র ছিলাম, আছি, থাকবো আজন্ম। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।